কঠিন কোশ্চেন আসে যে চ্যাপ্টারটা থেকে আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং দেখবা বেশিরভাগ শিক্ষার্থী ইসলাম শিক্ষাতে A+ মিস করে কিছু এমসিকিউ, একটাকে দুইটা এমসিকিউ মিস করার কারণে। একটাকে দুইটা এমসিকিউ সে যদি ভালো করে আনসার করতে পারতো তাহলে তারা কিন্তু গোল্ডেন A+ এসে পড়তে পারতো এবং গোল্ডেন A+ আসলে তারপরে তার কি হতো, তার একটা ক্রেডিট হতো যে সে গোল্ডেন A+ পাইছে এবং ট্যালেন্ট পুল স্কলারশিপ পাইতো, তাই না? তো এইটা হচ্ছে কি বিষয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে চ্যাপ্টারগুলো থেকে কঠিন এমসিকিউগুলো আসে এবং যে চ্যাপ্টারগুলো কঠিন এমসিকিউগুলো আনসার না করার কারণে আমাদের গোল্ডেন A+টা মিস হয়ে যায়, সেই চ্যাপ্টারগুলোই আজকে আমরা একটু তোমাদেরকে দেখাই দিব এবং যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসার মতো কোশ্চেন, সবচেয়ে বেশি প্রবাবিলিটি যে কোশ্চেনগুলো আসার বেশি, সেই কোশ্চেনগুলোই আমি নিয়ে আসছি। এবং আমার কাছে মনে হয় এই কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো এবং ভাগ্যক্রমে এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, যদি পরীক্ষায় আসে পড়ে তারপরে তো তোমার জন্য এটা একদমই ছক্কা দেওয়ার মতো, তাই না? তখন জাস্ট ছক্কা মারবা আর গোল্ডেন A+ এসে পড়বে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের পরিচিত যে সব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যেন তোমাদের যে ফ্রেন্ড শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও যেন তোমার মতো করে একদিন গোল্ডেন A+ পেতে পারে এবং এই যে কোশ্চেনগুলো তুমি সলভ করবা সেই কোশ্চেনগুলো যেন সেও সলভ করতে পারে, পাশাপাশি তারও যেন একটা নলেজ তৈরি হয়। তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে ক্লাসে মেনশন করে দাও। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা প্রায় সময় বলো যে হচ্ছে আমরা এসএসসিতে কীভাবে অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে পারি, এসএসসিতে অল্প সময়ের মধ্যে আমি গোল্ডেন A+ পাইতে চাই। অনেকেই কোশ্চেনগুলো করো যে কীভাবে আমি এটা আমি A+ পাইতে পারবো বা হচ্ছে আমি খুব সহজেই গোল্ডেন A+ পেয়ে যাবো বা ভালো একটা রেজাল্ট করতে পারবো। এই কোশ্চেনটা সবাই যেহেতু করো, আমি তোমাদের সবাইকে বলবো এডুকেশন আমাদের যে কোর্সটা চলতেছে বর্তমান, তোমরা সেই কোর্সে এনরোল করতে পারো। কেন করবা সেই কোশ্চেন আমি না করে তোমাকে কেন করতে হবে সেই কোশ্চেনের আনসারটা বলি। তুমি যদি A+ এখন পাইতে চাও এবং A+টা কেন ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যদি পড়াশোনা করতে চাও, তোমাদের যদি একটা ড্রিম থাকে, এখন থেকে কি করতে হবে, সেই ড্রিম পার্সু করার জন্য তোমাকে লেগে থাকতে হবে। সো এসএসসি জিপির উপরে কিন্তু একটা ভালো মার্ক আছে, এইচএসসি জিপির উপরে একটা ভালো মার্ক আছে, তাই না? এই জন্য এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? আর যেহেতু আমি আছি তোমাদের সাথে ইসলাম শিক্ষা সাবজেক্টে, এইটাতে অ্যাটলিস্ট কাউকে A+ মিস দিতে দিব না, ঠিক আছে? এবং অন্যান্য যে সাবজেক্টগুলো যারা পড়াবে, মহসিন ভাই পড়াবে, তারপর তোমাদের যে ইনস্ট্রাক্টর তোমরা পাবা সবাই বেস্ট মেন্টর, ঠিক আছে? এবং মহসিন ভাইয়ের স্টুডেন্ট আমি নিজেই, ঠিক আছে? আমি নিজে মহসিন ভাইয়ের স্টুডেন্ট। আই হোপ তোমাদেরকে আর কিছু বলার বাকি নেই। তোমরা খুব দ্রুত এনরোল করে নিবা এবং আমাদের পেড ব্যাচে ক্লাস শুরু হলে যেন শুরু থেকে ক্লাসগুলো করতে পারো, মিস যেন না হয়, ঠিক আছে? ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মুশফিক হোসেন রাফি। আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা সাবজেক্টের মেন্টর হিসেবে থাকবো এবং তোমাদের কাছে খুব ইজিলি বিষয়টা উপস্থাপন করব, ঠিক আছে? চলো। আচ্ছা, আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়বো সেই অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়। হ্যাঁ, তোমাদের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত যে অধ্যায়টা যেটা আছে সেই অধ্যায়টা আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসে, আমি বারবার বলতেছি এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসে এবং এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমরা কি করি জানো, এই কোশ্চেনগুলো আমরা পারি না, কারণ কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপের থাকে আর একটু কনফিউজিং থাকে, বুঝতে পারছো? কোশ্চেনগুলো একটু কনফিউজিং থাকে, এই জন্যই কি আমরা এগুলো মিস করে ফেলি বা পারি না। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে টপিক ওয়াইজ একটু নলেজ দিই। হ্যাঁ, একটু টপিক ওয়াইজ একটু নলেজ দিই। যেমন ধরো উসওয়া শব্দটি, এই যে উসওয়া শব্দটি, এই শব্দটির অর্থ কি জানো? আদর্শ জীবন চরিত, ঠিক আছে? এখন আদর্শ জীবন চরিত বিষয়টাকে একটু আমরা ডেফিনেশনটা যদি একটু দেখি, ডেফিনেশনটা হচ্ছে উসওয়া বা আদর্শ হলো অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য, গ্রহণযোগ্য জীবনধারা। তার মানে এটা কি একটা জীবনধারা বোঝাচ্ছে। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম আদর্শ জীবন চরিত, এই জন্য এটার ডেফিনেশনটা দেখে দিলাম। এখন যে বিষয়টা বেশ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উসওয়া শব্দটির অর্থ কী। উসওয়া শব্দটির অর্থ কি? আদর্শ জীবন চরিত। এখন কোশ্চেন আসতে পারে যে উসওয়া শব্দটি কি, কি কোশ্চেন আসতে পারে? উসওয়া শব্দটি কোন ভাষার শব্দ, এই কোশ্চেনটা আসতে পারে, বুঝতে পারছো? কোন ভাষার শব্দ, এই কোশ্চেনটাও কিন্তু কি আসতে পারে, বুঝতে পারছো?
এই যে একজন বলছে স্যার কীভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? তোমার যেহেতু এই স্বপ্ন, সো তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এখন কোশ্চেনটা যেটা আসবে সেটা হচ্ছে এই বাণীটা তোমাকে দিবে, হ্যাঁ, এটা দিবে, এই আয়াতটা তোমাকে দিবে, দিয়ে বলবে এটা কোন সূরার, এটা কোন সূরার আয়াত। কোশ্চেনটা কিন্তু আসছে অলরেডি, এটা কুমিল্লা বোর্ডে মেবি আসছে কোশ্চেনটা, যে এই আয়াতটা, এই আয়াতের অনুবাদ অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ, এটা কোন সূরার আয়াত, এই কোশ্চেনটা আসছে কিন্তু। তো তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কোন সূরার আয়াত এবং কোন সূরার আয়াত নাম্বার, এটা আমার মাথায় রাখতে হবে। তারপর আরেকটা বিষয় যেটা, এই শব্দটা কি, এটা আরবি, এই শব্দটার অর্থ কি, আদর্শ জীবন চরিত। তার মানে এটা থেকে দুইটা এমসিকিউ কোশ্চেন অলরেডি আসছে। যেহেতু তোমার এখন পড়া হয়ে গেছে, তার মানে কি তুমি 2 মার্ক কনফার্ম, তুমি খুব সহজে 2 মার্ক পেয়ে যাচ্ছ। ক্যান ইউ ইমাজিন? ইভেন আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই টপিকটা থেকে যদি কোনো একটা কোশ্চেন আসা থাকে বা আসার মতো হয়, তাহলে সেটা হচ্ছে এটা কোন ভাষার শব্দ, এই আয়াতটা কোন সূরার কোন আয়াত। তারপরে দেখো, 33 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কোশ্চেনটা করবে কি, কোশ্চেনটা করবে যে নিচের কোন সাহাবী 33 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তার মানে যদি কোশ্চেনটা আছে, তুমি 100% শিওর হয়ে যাবা যে এই কোশ্চেনের উত্তর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? তার মানে এখানে 1 মার্ক কমন, ঠিক আছে। তারপরে এই যে জুন নুরাইন, এই কোশ্চেনটা আরও বেশি আসে, যে জুন নুরাইন এটার অর্থ কি? জুন নুরাইন এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 2 নূরের অধিকারী। সেকেন্ড কোশ্চেন যেটা আসতে পারে যে জুন নুরাইন অধিকারী কোন সাহাবী? জুন নুরাইন অধিকারী কোন সাহাবী? ঠিক আছে, জুন নুরাইন অধিকারী কোন সাহাবী? বলো কোন সাহাবী? জুন নুরাইন অধিকারী কোন সাহাবী? বলো। জুন নুরাইন হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে, ওনাকে বলা হয় জুন নুরাইন, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তারপরে দেখো 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উপাধি কি? আসাদুল্লাহ, ঠিক আছে। আরও সবচেয়ে ইম্পর্টেন্ট যে নলেজটা এখন তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে কামুজ দুর্গ। এই যে কামুজ দুর্গ, এটা কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা অনেকবার আসছে ভাই, বিশ্বাস করো, এই কোশ্চেনটা অনেকবার আসছে যে কামুজ দুর্গ কোথায় অবস্থিত। এবং যারা আগে পড়াশোনা করেনি, এই কোশ্চেনটা পারে নাই, দ্যাটস ওয়াই তার A+ মিস হয়ে গেছে। তুমি খোঁজ নিয়ে দেখবা যারা গোল্ডেন A+ মিস করছে, এরা এমসিকিউতে যদি আর 2 থেকে 3টা মার্ক বেশি পাইতো তাহলেই হয়তো, আর 2 থেকে 3টা মার্ক বেশি পাইলেই দেখবা যে গোল্ডেন A+ পেয়ে যেত সে। সো এই জন্য বলবো যে ইম্পর্টেন্ট এখন ইনফরমেশনগুলো আমি দিব, এগুলো খুব ভালো করে নোট করে নাও। আর এই যে নোট তো করো নাই, নোট তো করতেছো না তোমরা, অবভিয়াসলি নোট করো। তারপর দেখো হুদাইবিয়ার সন্ধিপত্র, এই যে হুদাইবিয়ার সন্ধিপত্র, এটা কে লিখেছেন? এটা মনে রাখতে হবে, এটা কে লিখেছেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দারুল আরকাম, এই যে দারুল আরকাম, এটা কে কর্তৃক প্রতিষ্ঠিত? মানে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষার প্রতিষ্ঠান। এবং তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে দারুল আরকাম, যে প্রথম মাদ্রাসা কোনটি, প্রথম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কোনটি, এই কোশ্চেনটাও আসতে পারে। তখন আমরা কি আনসার করব? দারুল আরকাম, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ফিকাহ শাস্ত্রের জনককে। এখানে এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ফিকাহ শাস্ত্রের জনককে, এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ফিকাহ শাস্ত্রের জনককে, মনে থাকবে। ফিকাহ শাস্ত্রের জনক কি কোশ্চেনটা আসতে পারে। তারপরে হানাফি মাযহাব কে প্রতিষ্ঠা করছেন? ইমাম আবু হানিফা। এই যে হুজ্জাতুল ইসলাম কে? হুজ্জাতুল ইসলাম হচ্ছে ইমাম গাজালি। আর এই কোশ্চেনটা আরও বেশি আসে যে আল কানুন ফিত্তিব, সবচেয়ে বেশি কোশ্চেনটা এসে থাকে যে আল কানুন ফিত্তিব। তোমরা যদি দেখে থাকো যে আবু হানিফার কোনো একটা গ্রন্থ থেকে কোশ্চেন আসছে, তাহলে সবচেয়ে বেশিরভাগ কোশ্চেন আসে কানুন আল ফিত্তিব, আল কানুন ফিত্তিব, এটা কার গ্রন্থ এবং এটা কিসের উপরে লেখা গ্রন্থ। আরেকটা কোশ্চেন আসে ইবনে সিনাকে নিয়ে। হ্যাঁ, ইবনে সিনার পূর্ণ নাম কি? আলী আল হুসাইন, ঠিক আছে, পুরো নাম আবু
ইবনে আলী আল হোসেন, পুরো নাম ইবনে আলী আল হোসেন, ঠিক আছে। ওকে, তারপর দেখো আল বিরুনি, এই যে আল বিরুনি পুরো নাম আবু রাজ্জান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। এই ওনার নামটা কিন্তু অনেকবার আসে ওনার নামটা কিন্তু অনেকবার আসে যে ওনার নাম কি। তারপর হচ্ছে তোমার আরও একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে জাবির ইবনে হাইয়ান কিসের জনক? জাবির ইবনে হাইয়ান কিসের জনক? এই কোশ্চেনটা এতবার আসছে ভাই, বিশ্বাস করো এই কোশ্চেনটা যদি তুমি না পারো, মানে আজকে পড়ার পর যদি তুমি এই কোশ্চেনটা না পারো যে জাবির ইবনে হাইয়ান উনি রসায়ন শাস্ত্রের জনক, এই নলেজটা, এই কনসেপ্টটা যদি তোমার না থাকে, বা এই কোশ্চেনটা এখন জানার পর তুমি যদি ফিউচারে কখনো পরীক্ষায় আসতে যদি না পারো, তাহলে তোমাকে আর কোনো কিছু বলার নাই আমার, কারণ আমি এইটা বলেই দিচ্ছি যে এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা আসার প্রবাবিলিটি অনেক বেশি। যদি রসায়ন শাস্ত্রের জনক বা রসায়ন শাস্ত্র থেকে যদি কোনো একটা কনসেপ্ট ওয়াইজ কোনো একটা কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটাই আসবে, ঠিক আছে, যে রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান, মনে থাকবে? রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান, মনে থাকবে? বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, তারপরে দেখো অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব, অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেছেন কে? অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেছেন কে? এই কোশ্চেনটা কিন্তু তো আসে, অনেকবার আসে। অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব, এখানে যে কোশ্চেনগুলো আসে, মানে এখানে যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি না, প্রত্যেকটা ইনফরমেশনই এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসার মতো, এবং যেগুলো আসছে অলরেডি, তুমি এখানে একটা ইনফরমেশনও দেখাইতে পারবে না যে ইনফরমেশনটা এটা থেকে আগে কোশ্চেন আসেনি। বুঝতে পারছো? এটা থেকে আগে কোশ্চেন আসেনি এমন একটা ইনফরমেশন এখানে নেই। তার মানে আমি তোমাদেরকে এখন যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো যদি ভালো করে নোট করো, 100% এখান থেকে কোশ্চেন আসলে তুমি 1 মার্ক পাওয়া যাবা। এবং ভাগ্য ভালো হলে এটা থেকে 3 থেকে 4টা কোশ্চেনও আসে এমসিকিউতে। আমি চেক করে দেখলাম, আমি বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম, যেটা থেকে এই চ্যাপ্টারটা থেকে প্রায় 3 থেকে 4টা এমসিকিউ থাকে। বুঝতে পারছো? তো এই জন্য ভালো করে দেখো। তারপর দেখো অ্যারিস্টটল ধর্মতত্ত্ব কে অনুবাদ করেছেন? আল-কিন্দি। একটু পরে কিন্তু আমরা কোশ্চেন সলভ করব। যারা 5টা 10টা কোশ্চেন আনসার করে দিতে পারবা, তোমাদের কিন্তু একটা পুরস্কার আছে তোমাদের জন্য, ঠিক আছে? যদি ভালো করে আনসার করতে পারো, সবগুলো কোশ্চেন আনসার করতে পারো, একটু পরে আমরা কোশ্চেন সলভ করব। 10 থেকে 12টা 15টা কোশ্চেন যারা পারবা, তোমাদের জন্য একটা বেস্ট উপহার থাকবে। এবং এটা এমনও হতে পারে তোমরা কোর্সে ভর্তি হওয়ার সময় তোমাদের জন্য একটা আলাদা একটা ব্যবস্থা থাকবে যদি তোমরা আনসার করতে পারো, ঠিক আছে? তারপর দেখো মুজামুল বুলদান, এই বইটা কে লিখছেন? এটা রচয়িতা কে? ইয়াকুত ইবনে আব্দুল্লাহ, এটা আসছে। তারপর গণিত শাস্ত্র কি? বিজ্ঞানের মূল। এখন তোমাকে কোশ্চেন করতে পারে কিভাবে? কোশ্চেনটা এইভাবে করতে পারে যে বিজ্ঞানের মূল শাস্ত্র কোনটা? বিজ্ঞানের মূল শাস্ত্র কোনটা? সেটা কি? গণিত শাস্ত্র। সেটা কি? গণিত শাস্ত্র। বিজ্ঞানের মূল শাস্ত্র কোনটা? গণিত শাস্ত্র। মনে থাকবে? বিজ্ঞানের মূল শাস্ত্র কোনটা? গণিত শাস্ত্র। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো এখন চলো আমরা একটু বোর্ড অ্যানালাইসিসের দিকে যাই। বোর্ড অ্যানালাইসিস বা হচ্ছে আমরা বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করি। আচ্ছা, তার আগে আমি তোমাদের ইনফরমেশনগুলো আবার একটু বলে দিচ্ছি। দেখো ইনফরমেশনগুলো আমরা আবার একটু শুরু থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? ইনফরমেশনগুলো আমি আবার শুরু থেকে বলে দিচ্ছি। দেখো এই যে উসওয়া, উসওয়া শব্দটি কি? আরবি শব্দ। ইনফরমেশনগুলো আমি আবার বলে দিচ্ছি যেন এটা থেকে কোশ্চেন করলে তোমরা একটু পরে আমরা কোশ্চেন সলভ করতে যাব, যেন তোমরা আনসার করতে পারো। হ্যাঁ, দেখো উসওয়া শব্দটির অর্থ কি? আদর্শ জীবন চরিত। উসওয়া শব্দটির অর্থ কি? আদর্শ জীবন চরিত। এটি কোন ভাষার শব্দ? এটি হচ্ছে আরবি ভাষার শব্দ, ঠিক আছে? ওকে, তারপরে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এটি কোন সূরার আয়াত? এটি কোন সূরার আয়াত? এই কোশ্চেনটা আসবে। কোন সূরার আয়াত? আগে বললাম কোন সূরার আয়াত, এটা মনে রাখো, এটা থেকে কোশ্চেন আসবে। সূরা আহজাব। কোন সূরা? সূরা আল আহজাব 21 নম্বর আয়াত, ঠিক আছে? তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? এই কোশ্চেনটা আসতেই পারে, মানে খুবই আসার মতো। কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 33 বছর বয়সে। কত বছর বয়সে? 33 বছর বয়সে। মনে থাকবে? কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
33 বছর বয়সে। ওকে, তারপরে ইসলামের তৃতীয় খলিফাকে উসমান রাদিয়াল্লাহু আনহু, এটা সবাই জানো। তারপরে জুন নুরাইন অধিকারীকে, বা জুন নুরাইন শব্দের অর্থ কি? জুন নুরাইন শব্দের অর্থ কি? মনে রাখবা, আরবিতে জু শব্দের অর্থ হচ্ছে মালিকানা। এটা অর্থ কি বোঝায়? মালিকানা বা অধিকারী, পসেস। ইংলিশে তোমরা পড়ছো কি? পসেস শব্দের অর্থ কি? পসেস শব্দের অর্থ হচ্ছে অধিকারী, তাই না? তো এই জু শব্দটার অর্থ হচ্ছে কি? অধিকারী। এখন নুরাইন, এটা হচ্ছে দুইটা নূর বোঝাচ্ছে, তার মানে জুন নুরাইন মানে কি? জুন নুরাইন শব্দের অর্থ কি? দুই নূরের অধিকারী, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, কাকে জুন নুরাইন বলা হয়? এটা একটা কোশ্চেন। কাকে জুন নুরাইন বলা হয়? মনে থাকবে, কাকে জুন নুরাইন বলা হয়। তারপরে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 10 বছর বয়সে। কত বছর বয়সে কেউ বলতে পারতেছে না। 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, ইমাম বুখারীর উপাধি কি? এই কোশ্চেনটা আসে কিন্তু। ইমাম বুখারীর উপাধি কি? আমিরুল মুমিনিন ফিল হাদিস, এটা কি ওনার উপাধি। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, ফিকহ শাস্ত্র, এটার উদ্ভাবককে? ফিকহ শাস্ত্রের উদ্ভাবককে? ফিকহ শাস্ত্রের উদ্ভাবককে? এই কোশ্চেনটা আসে কিন্তু। ফিকহ শাস্ত্রের উদ্ভাবককে? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ফিকহ শাস্ত্রের উদ্ভাবককে? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে হানাফি মাযহাব, এটার প্রতিষ্ঠাতাকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কুতুবে হানাফিয়াত, এটা কার গ্রন্থ? ৮৩,০০০ মাসালা ও সমাধান, এটার মধ্যে কি আছে? লিপিবদ্ধ আছে। হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে বলা হয়। তারপর ইবনে জাবির আত-তাবারি, ওনার ইতিহাস গ্রন্থ কি? তারিখ আর রুসুল ওয়াল মুলুক। ঠিক আছে, তো তারিখ আর রুসুল ওয়াল মুলুক, এই ইতিহাস গ্রন্থটা কার? কোশ্চেন আসতে পারে, ইতিহাস গ্রন্থটা কার? এই কোশ্চেনটা অনেক বেশি আসে। তারপরে এই কোশ্চেনটাও আসে যে আল কানুন ফিত্তিব। আল কানুন ফিত্তিব, তোমাকে কোশ্চেনটা এইভাবে করবে যে চিকিৎসা শাস্ত্রের বাইবেল নিচের কোনটি? ঠিক আছে, তোমাকে কোশ্চেন করবে কি? তোমাকে কোশ্চেন করবে চিকিৎসা শাস্ত্রের বাইবেল কোনটি? চিকিৎসা শাস্ত্রের বাইবেল কোনটি? বলো বলো, সবাই বলো, কমেন্ট করো। চিকিৎসা শাস্ত্রের বাইবেল কোনটি? যে কোশ্চেনের আনসার দিতে পারবা সবগুলো, তোমাদের জন্য কিন্তু আলাদা একটা, আমি একটা তোমার স্পেশাল একটা গিফট রাখবো তোমাদের জন্য। ঠিক আছে, তো বলো, চিকিৎসা শাস্ত্রের বাইবেল কোনটিকে বলা হয়? বাইবেল বলা হয় আল কানুন ফিত্তিব গ্রন্থটিকে। ঠিক আছে, মনে থাকবে, আল কানুন ফিত্তিব গ্রন্থটিকে কি বলা হয়? চিকিৎসা শাস্ত্রের বাইবেল। মনে থাকবে? ওকে, তারপরে দেখো, আল বিরুনি, হ্যাঁ, ওনার ফুল নেমটা কি? বা এই যে তোমাকে এই কোশ্চেনটা এইভাবে করতে পারে যে আল বিরুনি নামে নিম্নের কোন ব্যক্তিটি পরিচিত? তারপরে আরও একটা ইনফরমেশন যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা একটু আগেও বললাম যে রসায়ন শাস্ত্রের জনককে? রসায়ন শাস্ত্রের জনককে? এই কোশ্চেনটা খুবই আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, এটা প্রবাবিলিটি আসার অনেক বেশি। এই কোশ্চেনটা আসতেই পারে যে রসায়ন শাস্ত্রের জনককে? কে রসায়ন শাস্ত্রের জনককে? বলো, রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন ওরা যেন অ্যাটলিস্ট এই ইনফরমেশনগুলো যেন মিস না করে। ঠিক আছে, পরীক্ষায় আসার মতো ইনফরমেশনগুলো যেন মিস না করে। বুঝতে পারছো? তারপর দেখো, এরিস্টটলের ধর্মতত্ত্ব। এরিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ কে করেছেন? এই কোশ্চেনটা জানো না কেন? জানো না কেন? এই যে আমি এখানে লিখে রাখলাম, এই যে বলেই দিলাম, কয়েকবার বললাম যে জাবির ইবনে হাইয়ান হচ্ছে রসায়ন শাস্ত্রের জনক। রসায়ন শাস্ত্রের জনক। ঠিক আছে, এক্স্যাক্টলি। এই যে শারমিন আক্তার, তোমাকে ধন্যবাদ। জাবির ইবনে হাইয়ান হচ্ছে কি? রসায়ন শাস্ত্রের জনক। ধন্যবাদ তোমাকে। ওকে, তারপর এরিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেছেন কে? বলো, কে করেছেন? আল-কিন্দি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে যে ইয়াকুত ইবনে আবদুল্লাহ রচিত নিম্নের গ্রন্থ কোনটি? তখন আমরা কি আনসার করব? মুজামুল বুলদান। ঠিক আছে, মনে থাকবে, এই কোশ্চেনটা কিন্তু আসে। হ্যাঁ, তারপর আরও একটা কোশ্চেন করতে পারে যে বিজ্ঞানের মূল নিম্নের কোনটি? বা নিচের কোনটি বিজ্ঞানের মূল? নিচের কোনটি বিজ্ঞানের মূল? এই কোশ্চেনটা যদি করে তাহলে আমরা সুন্দর করে আনসার করে দিব গণিত শাস্ত্র। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি দেখবা যে ফিজিক্স থেকে ধরো ম্যাথমেটিক্স বলো, এই সকল বিষয়গুলো কোন ক্ষেত্রে ইউজ হয়? ফিজিক্সের কোন একটা থিওরি যখন আমরা প্রমাণ করতে যাই তখন আমরা কি ইউজ করি? আমরা
ম্যাথমেটিক্স ইউজ করি, তাই না? যেমন ফিজিক্সে যে কোশ্চেনগুলো আসে যে একটা গাড়ি আরেকটা গাড়িকে এত ভরের বেগে যদি ধাক্কা দেই, তাহলে কোন গাড়িটি হচ্ছে সামনে যাবে, এই যে কোশ্চেনগুলো করে এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করি, তাই না? তার মানে দেখো বিজ্ঞানের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের প্রমাণ করার জন্য কি লাগে? গণিত শাস্ত্র। তার মানে এটা একটা কি ফান্ডামেন্টাল, হ্যাঁ, এটা কি একটা ফান্ডামেন্টাল বিষয়। সো বিজ্ঞানের মূল কি? বিজ্ঞানের মূল হচ্ছে গণিত শাস্ত্র, মনে থাকবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো ইমাম গাজালি, ওনার উপাধিটা কি? হুজ্জাতুল ইসলাম। হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম হিসাবে কে পরিচিত? ইমাম গাজালি। কোশ্চেনটা কিন্তু আসে, এই কোশ্চেনটা কি আসে, অনেক আসে। তারপরে এই যে বললাম যে আল কানুন ফিত্তিব কার রচিত? আল কানুন ফিত্তিব কার রচিত গ্রন্থ? তারপরে একটু আগে বললাম আমরা যে আল কানুন ফিত্তিবকে কি বলা হয়? এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের বাইবেল। চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে কোনটি পরিচিত? আল কানুন ফিত্তিব। এবং এখন কোশ্চেন আরেকটা করলাম যে ধরো আমি তোমাকে বললাম যে আল কানুন ফিত্তিব গ্রন্থের রচয়িতাকে, আল কানুন ফিত্তিব গ্রন্থের রচয়িতাকে, তখন আমরা কি আনসার করব? নাম বলো। আল কানুন ফিত্তিব গ্রন্থের রচয়িতাকে? ইবনে সিনা, ঠিক আছে? এবং ইবনে সিনাকে কি বলা হয়? চিকিৎসা শাস্ত্রের জনক। মানে ইবনে সিনাকে তো হচ্ছে ধরো আমরা সবাই চিনি, তাই না? বাট ওনার এই বইয়ের নামটা কিন্তু আমরা সবাই চিনি না, যে আল কানুন ফিত্তিব গ্রন্থের রচয়িতা ইবনে সিনা, এবং এটাকে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয়? বাইবেল বলা হয়, ঠিক আছে? তারপরে আল বেরুনি, উনি কখন ইন্তিকাল করেছেন? এই দেখো নাম্বারটা খুবই সুন্দর একটা নাম্বার, 11111, ঠিক আছে? খুবই সুন্দর একটা নাম্বার, তোমাদের মনে রাখার মতো একটা। এটা মনে রাখতে তোমাদের জন্য খুব একটা কষ্ট হবে না, কারণ নাম্বারটাই দেখো 1111। এই 11 কোথাও যখন দেখবা তখনই মনে করবা আল বেরুনির কথা, যে উনি এই সময় ইন্তিকাল করছেন। তারপরে এই যে রসায়ন শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে বলো বলো, রসায়ন শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে? তোমরা ক্লাসটা যারা মেনশন এই কি বলে শেয়ার দাওনি, তোমরা সবাই শেয়ার দিয়ে দাও। ওকে, বলো রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান। রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান। তারপরে দেখো জাবির ইবনে হাইয়ান উনি রসায়ন শাস্ত্রকে কিভাবে পরিপূর্ণতা দিয়েছেন? এই কোশ্চেনটা আসতে পারে। উনি কিভাবে রসায়ন শাস্ত্রকে কি দিয়েছেন? পরিপূর্ণতা দিয়েছেন। এই যে মৌলিক উদ্ভাবনের মাধ্যমে রসায়ন শাস্ত্রকে উনি কি দিয়েছেন? পরিপূর্ণতা দিয়েছেন, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করি, বোর্ড কোশ্চেনগুলো একটু দেখি। বোর্ড কোশ্চেনগুলো একটু দেখি। চলো দেখো ফার্স্ট কোশ্চেনটা এখানে কি? আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? এই যে গুড, শারমিন আক্তার, মিফতাহুল জান্নাত, ফারিয়া মিম, তোমরা সবাই আনসার করলা, সুন্দর। ও ফারিয়া মিম তো আনসার করে নাই। এই আনসার করো, আনসার করো, ফার্স্ট কোশ্চেনটা আনসার করো যে আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? যে পারবা তার জন্য স্পেশাল একটা গিফট আছে। তাড়াতাড়ি অ্যান্সার করো। আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? এখনো কেউ আনসার করতে পারোনি? আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কি? ওকে, দেখো আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কি, এইটার পাশাপাশি আমরা আরো একটা কোশ্চেন করতে পারি যে আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি? এইটার পাশাপাশি আমরা আরো একটা কোশ্চেন করতে পারি যে আচ্ছা আগে এটার আনসার করো, আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ কি? ঠিক আছে, যারা যারা আনসার করতে পারছো গুড গুড। মিফতাহুল জান্নাত আনসার করতে পারছে। উসওয়া, তারপরে আরো আরো সবাই আনসার করো, সবাই আনসার করো। আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি? সবাই আনসার করো। আদর্শ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি? সবাই আনসার করো।
মাত্র মিফতাহুল জান্নাত তুমিই পারছো, আর কেউ পারেনি? আর কেউ আনসার করতে পারোনি? তোমাদেরকে তখন তাহলে কি দেখালাম আমি? ওকে, তারপরে দেখো, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এটি কোন সূরার আয়াত? এই যে বলছিলাম না এই কোশ্চেনটা আসছে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো আসছে অলরেডি। এটা কুমিল্লা বোর্ডে আসছিল কোশ্চেনটা, ঠিক আছে? কুমিল্লা বোর্ডে কোশ্চেনটা আসছিল যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এটি কোন সূরার আয়াত? বলো, এটি কোন সূরার আয়াত? দেখি কে পারবা। গুড, অক্সিজেন সায়োনাইড। অক্সিজেন সায়োনাইড। তুমি কি বললা যে আদর্শ শব্দটি? হ্যাঁ, গুড, উসওয়া। ঠিক আছে, গুড, তোমার আনসারটাও হয়েছে, তোমার আনসারটাও হয়েছে। তারপরে বলো, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে, এটি কোন সূরার আয়াত? এইটার আনসার করো। এটা বলো, ক খ গ ঘর মধ্যে কোনটা আনসার হবে? যে বলতে পারবা তার জন্য স্পেশাল গিফট রয়েছে কিন্তু। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো, আচ্ছা এটার আনসার এখনো অনেকেই করোনি। এটার আনসারটা কি হবে? যে পারবা, এটার আনসার যে পারবা, তুমি আসলে অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং তুমি যদি অ্যাটেন্টিভনেস ধরে রাখতে পারো তাহলে তুমি A+ পাও, তোমার জন্য কোনো ব্যাপারই না। এই কোশ্চেন আনসারটা যে করতে পারবা যে এই আয়াতটা কোন সূরার আয়াত, এই আয়াতটা কোন সূরার আয়াত। আমি এটা অনেকবার মেনশন করছি, বারবার মেনশন করছি যে এটা বারবার মেনশন করছিলাম আমি যে এটা কোন সূরার আয়াত। গুড, অক্সিজেন সায়োনাইড। গুড, তোমার মধ্যে আসলে অক্সিজেন আছে। তোমার মধ্যে অক্সিজেন না থাকলে এতক্ষণে তুমি ক্লাসে থাকতা না। গুড। আচ্ছা, শারমিন আনসার করছে 2 এর গ। 2 এর গ আনসার করছে, শিওর? আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি যে এটা, ধরো আমি বললাম, এখন যদি কোশ্চেন করি যে আল আহজাব একুশ, ধরো এই সূরার নামটাই, তারপরে ধরো এখানে বললাম যে হচ্ছে 28, আর ধরো এখানে বললাম যে হচ্ছে 29। এখন বলো তো কোনটা আনসার হবে? এখন বলো কোনটা আনসার হবে? সূরা আহজাবের কোনটা আনসার হবে? কোন আয়াত, কোন আয়াতে আল আহজাব? এখন তো দেখো, তোমাকে কিন্তু কোশ্চেনটা এভাবে করতে পারে যে এখানে বাকারা দিয়ে একটা আয়াত নাম্বার দিয়ে দিল, এখানে ধরো একটা আয়াত নাম্বার দিয়ে দিল, হ্যাঁ, তখন তো তুমি আরো কনফিউজিং হয়ে যাবা, তাই না? আরো কনফিউজিং হয়ে যাবা। ওকে, গুড, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার আনসার হয়েছে। সূরা আল আহজাবের কত নাম্বার আয়াত? আয়াত হচ্ছে 21 নাম্বার আয়াত। ওকে, তারপরে কোশ্চেন, চলো তারপরে কোশ্চেন, আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? যদিও এটা আমি এর আগে বলিনি, তবে যে পারবা তার জন্য তুমি আসলে অ্যাটেন্টিভ স্টুডেন্ট হবা। তোমাকে আমি এটা বলতে বাধ্য হব যে আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল। আমি এটা বলিনি এর আগে, ইনফরমেশনটা আমি দেইনি, দেখি তোমাদের কে কে পারো। অবশ্যই ভাই, আপনার জন্য স্পেশাল আরও অনেকগুলো ক্লাস আমরা নিয়ে আসবো। আব্দুর রহমান ভাই, বলো সবাই বলো, আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? আচ্ছা, আরব জাতি কি ছিল আগে তোমাদেরকে আগে সেটা রিয়েলাইজ করাই। দেখো, আরব জাতি ছিল এমন একটা জাতি যে জাতির সময়ে ওরা আইয়ামে জাহিলিয়াত, যদিও আমরা তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলে থাকি, বাট ওদের সময় সাহিত্য চর্চা অনেক বেশি চর্চা হতো, ঠিক আছে? এই যে সাহিত্য চর্চা, হ্যাঁ, সাহিত্য চর্চা তারা অনেক বেশি করতেন, অনেক বেশি সাহিত্য চর্চা করতেন, বুঝতে পারছো? এবং ওই সময়ে ওদের যে মেলা হতো, ওদের সময় একটা বড় একটা মেলা হতো, এবং ওই মেলাতে আরবদের যারা সাহিত্যিক ছিল সেই সাহিত্যিকদের সাহিত্য কর্মগুলো কি করা হতো? প্রকাশ করা হতো সবার সামনে, বুঝতে পারছো? সেই সাহিত্য কর্মগুলো কি করা হতো? প্রকাশ করা হতো। আরেকটা বিষয় কি জানো, আরবদের সাহিত্য এত উচ্চ মাত্রায় ছিল
এই সাহিত্য কোরআন শরীফের যে ভাষার যে শব্দের কারুকার্য, শব্দের যে সুন্দর তোমার আমরা অ্যাসিমিলেশন যদি বলি, কোরআন শরীফের সাহিত্যের সাথে আরব দেশে সময়ের তোমার রিচেস্ট যে সাহিত্যকর্ম এইগুলোও একটাও কি করতে পারতো না, ইকুয়াল করতে পারতো না। এবং এইটাকেই বলা হয় কোরআনের একটা মোজেজা। এটাকে কি বলা হয়? কোরআনের এটা একটা কি মোজেজা, যে কোরআন শরীফের বর্ণিত সূরাগুলোর যে সাহিত্যিক বা অ্যাসিমিলেশন যদি আমরা যদি বলি, এটা আরবদের সাহিত্যর চেয়েও কি ছিল, আরও শ্রেষ্ঠ ছিল, আরও বেটার ছিল। ঠিক আছে? তো এই জন্য আরবদের সময় সাহিত্য চর্চা হতো সর্বোচ্চ উৎকৃষ্ট পন্থায়। কিন্তু সেই সাহিত্যকর্ম কি হতো না, কোরআন শরীফের যে সাহিত্যিক মনোভাব, সেই মনোভাবের সাথেও কি একদমই যেত না। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? সবাই কি আনসার করলো দেখলাম? গুড। আতাউল ইসলাম, তাসনিম, অক্সিজেন সায়োনাইট, সবাই আনসার করতেছ। এটা কোন সাবজেক্টের ক্লাস? এটা ইসলাম শিক্ষা। হ্যাঁ, ইসলাম শিক্ষার ক্লাস এটা। সবাই আনসার করলা কোনটা? গীতি কবিতা। গুড আনসার এটাই। তো আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? গীতি কবিতা। আমি একটু আগে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে ওরা প্রচুর সাহিত্যকর্ম চর্চা করত। এবং গীতি কবিতা, তারপর হচ্ছে তোমার কাব্য, এই বিষয়গুলোকে ওরা অনেক অনেক চর্চা করত। ঠিক আছে? নাটক, নাচ, গান এরা এইগুলোতে খুব একটা চর্চা করা হতো না ওদের। বাট সাহিত্যকর্মের মধ্যে কবিতা লেখা, কাব্য লেখা, গীতি কবিতা লেখা, এইগুলোর উপরে কি ওদের এক্সট্রা একটা অ্যাট্রাকশন ছিল। ঠিক আছে? ওকে, এখন দেখো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? এই কোশ্চেন আনসার কে পারবা? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? দেখি কি আনসার করতে পারো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? আস-সাবাউল আনতারা, আস-সাবাউল মাসনানি, আস-সাবাউল মুআল্লাদ, আস-সাবাউল হাসান। কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? এই আনসার হয়নি। অক্সিজেন সায়োনাইট, মিফতাহুল জান্নাত। তোমাদের আনসার আরো ভালো করে চিন্তা করো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? তোমরা ভুল আনসার করতেছো কেন? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? বলো সবাই ফার্স্ট আনসার করো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? না, আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সাবল মুআল্লাকাত। ঠিক আছে? সাবল মুআল্লাকাত মানে কি জানো? এই যে আমি বলছিলাম না যে হচ্ছে ওদের সময়ে যে সাহিত্যকর্ম যেটা চর্চা হতো, ওদের সময় যে কাব্য বা কাব্যিক, মহাকাব্য, এগুলো যেগুলো ওরা লিখতো, এর মধ্যে 7টা কবিতার কথা ইসলামের ইতিহাসে আছে, যে 7টা কবিতা, এগুলো খুবই ফেমাস ছিল। এবং সাবা শব্দের অর্থ কি তোমরা জানো? 7। এবং মুআল্লাকাত হচ্ছে ঝুলন্ত বা হচ্ছে কি বলে, এই 7টা কবিতা ছিল যেগুলো খুবই ফেমাস ছিল আরবদের মধ্যে। এবং ওই যে বড় ওদের একটা মেলা হয়, সেই মেলা থেকে এগুলা ওরা সবার সামনে প্রকাশ করে, ঝুলিয়ে রাখে কোথাও। তো এই 7টা কবিতাকে হচ্ছে সাবা মুআল্লাকাত বলা হয় এই জন্য। এবং এই 7টাকে বলা হয় আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। আরবি সাহিত্যের কি বলা হয়? শ্রেষ্ঠ সম্পদ বলা হয়। তো 4 নম্বরের উত্তর কি হবে? ঘ। 4 নম্বর উত্তর কি হবে? ঘ। এই কোশ্চেনটা পারোনি অনেকেই। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? দেখি এটাকে আনসার করতে পারো। এটা কিন্তু তোমার বেশিরভাগ সময়ে এইসব নাম্বারিং কোশ্চেন যেগুলো আসে না, যে এটা 10টা 12টা
8টা 9টা, এই যে পাজলটা এখানে টিচাররা খেলে, এই পাজলটা কিন্তু অনেক স্টুডেন্টরা ধরতে পারে না, বুঝতে পারছো? অনেক স্টুডেন্টরাই ধরতে পারে যে 12টা আনসার হবে নাকি 1টা আনসার হবে নাকি 10টা আনসার হবে নাকি 8টা আনসার হবে। এখানে সবাই কি করে, একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় সবার, এবং সবাই তখন কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, শারমিন একটা আনসার করলা 4-এর গ, আনসার হয়নি। অক্সিজেন সায়ানাইড, আসলে আপনার মিস্টেক হয়ে গেছে, আপনার মিস্টেক হয়ে গেছে। ওকে, এখন এটা আনসার করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? এইটার কোশ্চেন যে আনসার করতে পারবা, তোমার এই ক্যাপাবিলিটিটা আমি বুঝতে পারবো যে তোমার নাম্বারিং টাইপের কোশ্চেন দেখার পর তোমার পাজল হয়ে যাওয়াটার ক্যাপাবিলিটি বা এটা প্রবাবিলিটি কেমন। ঠিক আছে, দেখে এটা আনসার কে করতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি? প্রধান উক্তি কয়টি? 12টি। আবারও ভুল, আবারও ভুল। সঠিক উত্তর করো, সঠিক উত্তর করো বাচ্চারা, যদিও তোমরা অনেক বড় হয়ে গেছো, সঠিক উত্তর করো। আবারও ভুল। অক্সিজেন সায়ানাইডের কি হয়েছে? এই অক্সিজেন সায়ানাইডের আশেপাশে কেউ আছো? ওর খোঁজ নাও তো, ও কি পাগল হয়ে গেছে নাকি? তোমার তো ভুল হচ্ছে ভাই। এই যে ফায়াজ, ফায়াজ রিদভিক, ওর জন্য সবাই একটা হাততালি দাও, ওর জন্য সবাই একটা হাততালি দাও। ওকে, কোনো সমস্যা নেই, যারা ভুল করছো তোমাদের জন্য আরও একটা সুসংবাদ হচ্ছে, এই যে এটার আনসার যে 10টি, এটা এখন তুমি মনে রাখো, যখন নেক্সটে আমরা আবার ক্লাস করব, আমাদের নেক্সট ক্লাসগুলোতে যেন এই ভুলটা তুমি না করো, এবং ধরো পরীক্ষায় কোশ্চেনটা আসা পড়ছে, তখন তুমি যেন 12 আনসার না করো। এবং মনে রাখবা এখানে যে মানে যে বিষয়টা খেলে সেটা হচ্ছে কি, খুব সুন্দর সুন্দর নাম্বার দিবে, যেমন 12 দিবে, হ্যাঁ, তারপরে দিবে হচ্ছে তোমার 19 দিবে, হ্যাঁ, 18 দিবে। এরকম মার্কগুলো না, এই নাম্বারগুলো না আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে। আমাদের কাছে মনে হয় যেন না 12 আনসার হইতে পারে, 18 হইতে পারে, 19 হইতে পারে, একটু ব্যতিক্রম ব্যতিক্রম লাগে, তাই না? 10 আনসার হবে, 10-এর চেয়ে বেশি আমাদেরকে টানে 8, যে 10 আনসার নাও হইতে পারে, 8 হইতে পারে, 12 হতে পারে। এই নাম্বারগুলো আমাদেরকে খুব একটা অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছো? এই জন্য একদম এক্স্যাক্ট ইনফরমেশন যদি তোমার না থাকে, তুমি পরীক্ষার খাতায় যদি তুমি দেখে দেখে আনসার করতে চাও, ওই যে তোমার পাশে সকিনা পড়বে, তোমার পাশে আমিনা পড়বে, এই যে আপু একটু কোশ্চেন আনসারটা একটু দেখা, আপু এটা আনসার কী হবে, বা ধরো পিছনে তোমার কোনো একটা বন্ধু বসলো, বন্ধুকে পরীক্ষার আগের দিন ভালো করে ট্রিট দিয়ে আনলা, যে পরীক্ষার দিন বসে বন্ধু থেকে দেখে দেখে লিখে ফেলবা। এখন ধরো বন্ধু ভুল করছে 12, তুমিও ভুল করবা 12, তোমার পিছনের পিছনে যে বন্ধু, সে বন্ধুকে যখন জিজ্ঞেস করবে বন্ধু বন্ধু আনসার কী রে, তখন তুমি যখন বলবা বন্ধু 10, ও তো শুনবে 8, তারপরে ও ভুল করবে, সবাই ভুল করবে, বুঝতে পারছো? সবার ভুল হয়ে যাবে তখন। তোমার যে বন্ধু, তোমার তো ভুল হবেই, তোমার পিছনের জন্য তো ভুল হবে, তোমার ওই বন্ধু যে 10 শোনার পরিবর্তে 8 শুনছে, ওরটা তো ভুল, ওর থেকে যে দেখে লিখবে তারটাও ভুল। ঠিক আছে, সো এই জন্য এত বড় ক্ষতি করো না, তুমি নিজেও পড়ো, তোমার বন্ধুদেরকেও ভালো করে নাম্বার পাইতে দাও, আর বন্ধু যারা আছো তোমরা ভালো করে পড়ো। ফার্স্ট বন্ধুর আশায় বসে থাকো না, তাহলে ওই বন্ধু ভুল করলে শেষ। ঠিক আছে, ওকে, এখন চলো, এখন আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি। নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? দেখি এটার কোশ্চেনকে, এটার আনসার কে করতে পারে। এই কোশ্চেনটা কিন্তু আসছে, এই কোশ্চেনটা কিন্তু 3 স্টার দিলাম, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? দেখি এটার আনসার কি করতে পারো কিনা। নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? আল কাসি, জুনুন মিসরি, জাবির ইবনে হাইয়ান, কে ছিলেন? এটার আনসার বলো, এটা আনসার করো, কে ছিলেন? ফার্স্ট আনসার করো। নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? তোমরা পারতেছো না। ওকে, এটার আনসার হচ্ছে আল-কিন্দি। এটার আনসার কি হবে? আল-কিন্দি। নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? আল-কিন্দি ছিলেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখো,
নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা প্রবন্ধ লিখেন। নজরুল সাহেব নিচের কোন মনীষীর উপমা? এইটা 100% আনসার করতে পারার কথা তোমাদের, কারণ এটা আমি বারবার এই ইনফরমেশনটা দিয়েছি, এই ইনফরমেশনটা আমি বারবার দিয়েছি। দেখি কে বলতে পারো, কে বলতে পারো? অক্সিজেন সায়ানাইড কি বললা? 6। হ্যাঁ, গুড গুড। অক্সিজেন সায়ানাইডের আনসার সঠিক। তোমার জন্য একটা সুন্দর একটা গিফট থাকবে, ঠিক আছে? ওকে, তারপর এখন 7 নম্বরের আনসারটা বড়। যে নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা প্রবন্ধ লেখেন। নজরুল সাহেব নিচের কোন মনীষীর উপমা? দেখি এটা আনসার করতে পারবে, এটা আনসার করতে পারবা, এটা আনসার করতে পারবা। আমি এটা বারবার বলছি, এটা আনসার করতে পারবা। এটার আনসার করো, কে হবে এটার আনসার? এটা আনসার করার এটা যদি কেউ না পারো তাহলে তো হচ্ছে না, কারণ এই কোশ্চেনটা আসবে, এটা আমি বারবার বলছি, এবং এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। এবং ওনার সম্পর্কে আমি আরও একটা ইনফরমেশন দিয়েছিলাম, যে রসায়ন শাস্ত্রের জনককে। সাতের এক, গুড। রসায়নের জনককে বা রসায়ন শাস্ত্রের জনককে। এই কোশ্চেনের আনসারটা করো তো। রসায়ন শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে, রসায়ন শাস্ত্রের জনককে। এই কোশ্চেনটার আনসারটা আমিও বারবার বলছি তোমাদের। এটা একদম মানে যারা A+ পাইতে চাও, যারা গোল্ডেন A+ পাইতে চাও, তোমরা যদি এখন থেকে যদি সিরিয়াসনেস না দেখাও, এখন থেকে যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস না হও, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারবা না। এসএসসির পরে তারপরে হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এখন যে অল্প যে কয়েকটা সময় আছে, সেই সময়টা আমাদের পড়াশোনা করো, গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন দেখো, ঠিক আছে? এবং এই স্বপ্ন দেখবা তোমরা, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা। সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কি? আমরা তোমাদের জন্য। তুমি কিভাবে A+ পাবা, তুমি কিভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসবা, এই দায়িত্ব আমার। তুমি জাস্ট ইচ্ছা পোষণ করো, তুমি জাস্ট পড়ো, তুমি জাস্ট তোমাকে যে গাইডলাইনটা দেবো সেই গাইডলাইনটা তুমি জাস্ট ফলো করো, ঠিক আছে? ওকে, এখন এইটার আনসার কী হবে? 7 নম্বর আনসার কী হবে? 7-এর এ, গুড, থ্যাংক ইউ। তারপরে ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? তোমাদের ফ্রেন্ড সার্কেলকে যারা আছে সবাইকে মেনশন করো। দেখো, ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? এই কোশ্চেনটা কিন্তু আমি বলছিলাম যে এই বইটা থেকে বা এই রচয়িতা থেকে কোশ্চেন আসতে পারে, এবং এই গ্রন্থের যে রচয়িতা সে কে, এই কোশ্চেনটাও কি আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, রসায়ন শাস্ত্রের জনককে, এটার আনসার করো। জাবির ইবনে হাইয়ান, গুড গুড। শারমিনকে ধন্যবাদ। রসায়ন শাস্ত্রের জনককে? জাবির ইবনে হাইয়ান, মনে থাকবে? ওকে, তাহলে এইটার আনসার কি হবে? শারমিন আনসার করো। যে 7, নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়ন শাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা প্রবন্ধ লেখেন। নজরুল সাহেব নিচের কোন মনীষীর উপমা? এইটার আনসার কি হবে তুমি বলো। অক্সিজেন সায়ানাইড কি আনসার করছে? হ্যাঁ, গুড গুড। এই যে জান্নাতকে ধন্যবাদ। এই যে তোমাদের জন্য একটা, এই যে জান্নাতের জন্য, আর যারা যারা কোশ্চেনের আনসার পারছো তোমাদের জন্য হচ্ছে একটা চকোলেট দিয়ে দিলাম আমি, ঠিক আছে? চকোলেটটা খেয়ে নেবা সুন্দর করে। একটা চকোলেট দিলাম, সবাই ভাগ করে নেবা, ঠিক আছে? আবার এটা নিয়ে মারামারি শুরু করে দিও না। ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? এই আনসারটা পারলে, এই আনসারটা যে পারবা, তোমাকেই জাস্ট আমি একটা চকলেট পাঠাবো, ঠিক আছে? সুন্দর মজাদার একটা চকলেট দিয়ে দিব। বলো, ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি? চকলেট কিন্তু, এই চকলেট সবাই পাবা না, ঠিক আছে? এবং এই চকলেট কিন্তু যে কোনো নর্মাল চকলেট না, এগুলো খুবই স্পেশাল চকলেট। ওকে, এটার আনসার করো। এটার আনসার হবে
মুজামুল বুলদান, আনসারটা বলেই দিলাম, থাক চকলেট আমি খেয়ে নিব। তোমাকে ধন্যবাদ দিব না, তুমি আগে আনসার করো। ভূগোল শাস্ত্র প্রামাণ্য গ্রন্থ কোনটি, এটা আনসার করো। তোমাকে চকলেট দিব না, তোমাকে একদম চকলেট দিয়ে দিব। ওকে, এখন চলো পরের কোশ্চেনটাতে যাই। এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই পারবা, যে হিসাব আল জাবর ওয়াল মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ? কোন বিষয়ের গ্রন্থ? এটা তোমাদের যাদের কমন সেন্স আছে, কমন সেন্স দিয়ে তোমরা এটা আনসার করে ফেলতে পারবা। হ্যাঁ, তোমরা সাধারণভাবে একটু চিন্তা করলে এটা আনসার করতে পারবা, এবং এইটা আনসার করতে পারলে তোমাদের জন্য আরও একটা গিফট থাকবে। ঠিক আছে, এখন আর চকলেট দিব না, এখন চকলেট থেকে একটু আপডেটেড কিছু দিব। দেখি কে আনসার করতে পারো। আনসার করলে একটা চকলেট ফ্রি পেয়ে যাচ্ছ। গুড, অক্সিজেন সায়োনাইড। তোমার আনসারটা হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ, আমি আনসার বলে দেওয়ার পরে আনসার করলাম নাকি? উমার আলী উমার, ভাইয়া তোমার আনসারটা হয়নি ভাইয়া, তোমারটা গ হবে না, আনসার কি হবে আমাদের? খ হবে, মুজামুল বুলদান আনসার হবে। ঠিক আছে, তবু তুমি যেহেতু কমেন্ট করছো, তুমি যেহেতু আনসার করছো, তোমার জন্য একটা চকোলেট দিয়ে দিলাম। ঠিক আছে, এই চকোলেটটা তোমাদের জন্য। ওকে, এখন দেখো 9 নম্বরের কোশ্চেনটা দেখো, হিসাব আল জাবর ওয়াল মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ? এই কোশ্চেনের আনসারটা কেউ করো। হিসাব আল জাবর ওয়াল মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ? দেখি কে কে আনসার করতে পারো। হিসাব আল জাবাল ওয়াল মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ? এটা কেউ আনসার করতে পারছো না? আহা, কেউ তো চকলেট পাবা না। যাক, আমার চকলেট বেঁচে গেল, আমার চকলেট বেঁচে গেল। আচ্ছা, তারপরে দেখো, আফজাল সাহেব একজন চক্ষু বিশেষজ্ঞ, তিনি এই বিষয়ে প্রচুর গবেষণা করেন। হ্যাঁ, তিনি এই বিষয়ে কি করেন? প্রচুর গবেষণা করেন। তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়? তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়? এই কোশ্চেনটা যে আনসার করতে পারবা, তোমার জন্য আরো একটা গিফট দিব। 9 এর বি, এই হয়নি, 9 বি, অক্সিজেন সায়োনাইড। তোমাকে ধন্যবাদ দিব না, তোমাকে চকোলেটও দিব না, শেষ, তুমি চকোলেটটা মিস করে ফেললা। এর আনসার কি হবে? 9 আনসার কি হবে? হিসাব আল জাবর ওয়াল মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ? এটার আনসার হবে ঘ। এটার আনসার কি হবে? ঘ। এটার আনসার কি হবে? এটার আনসার হবে ঘ। বাট আনসার করতে পারো নি তোমরা, এটার আনসার করতে পারো নি। আচ্ছা, আফজাল সাহেব একজন চক্ষু বিশেষজ্ঞ, তিনি এ বিষয়ে প্রচুর গবেষণা করেন। তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়? বলো, 10-এর আনসার কে করতে পারবা? 10-এর আনসার কে করতে পারবা? এই 9-এর বি আনসার করছে, ওকে মার দিতে হবে, ওরে মার দিতে হবে। 10-এর আনসার কি হবে? আনসার হবে ঘ। 10-এর আনসারটা করো দেখি, 10 নম্বর আনসারটা করতে পারো কিনা। 9-এর ডি, তুমি আবার এডিট করে ফেললা। গুড, ঠিক আছে, তোমার জন্য আর তুমি যেহেতু আনসার করছো, তোমার জন্য একটা ছোট্ট একটা চকলেট। ঠিক আছে, এই চকলেটটা তোমার জন্য, তুমি এটা খেয়ে নিও। হ্যাঁ, এটা কাউকে দিতে হবে না, বুঝতে পারছো? এটা কাউকে দিতে হবে না। ওকে, তারপরে দেখো, আফজাল সাহেব একজন চক্ষু বিশেষজ্ঞ, তিনি এই বিষয়ে প্রচুর গবেষণা করেন। তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়? তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়? নাসিরউদ্দিন তুসি, হাসান ইবনে হাইসাম, উমর খৈয়াম, ইবনে খালদুন। দেখি এইটার আনসার কি করতে পারো। 10-এর ঘ আনসার কে করছে? ভাইয়া তুমি তো শেষ, তুমি তো ভুল আনসার করে ফেলো, তোমার তো 1 মার্ক কাটা, তুমি তো তোমার চকলেটটা আর পাবা না। ও আচ্ছা, 10-এর বি আনসার করছে, ও সরি, হ্যাঁ 10-এর খ আনসার করছে। এখন একই চকলেট আমি দুজনকে কিভাবে দিব? আমি একই চকলেট দুজনকে কিভাবে দিব বলো?
আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য 2টা চকলেট, দুইজনের জন্য 2টা চকলেট। 10 নম্বর আনসার কি হবে? বি, হাসান ইবনে হাইসাম। তার মানে দেখো, চোখ বিশেষজ্ঞ কে ছিলেন, কোশ্চেনটা আমরা এইভাবে আসতে পারি যে চোখ বিশেষজ্ঞ কে ছিলেন, চোখ বিশেষজ্ঞ কে ছিলেন, এই কোশ্চেনটাও আসতে পারে। ঠিক আছে, চোখ বিশেষজ্ঞ কে ছিলেন, বা নিম্নের কোন ব্যক্তিটি চোখ বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ, এই কোশ্চেনটা যদি এইভাবে যদি আসে আমরা আনসার করবো কি হাসান ইবনে হাইসাম। ঠিক আছে, এই বেটাকে চিনে রাখো, এই হাসান ইবনে হাইসাম বেটাকে চিনে রাখো। ঠিক আছে, এই বেটাকে চিনে রাখো, এই বেটাকে দেখে দিবা। এই বেটাকে যদি কোনোদিন পেয়ে থাকি, ও যদি পৃথিবীতে না আসতো তাহলে এই ইনফরমেশন পড়া লাগতো না। ঠিক আছে, তারপর দেখো কাওয়াইদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ, দেখে এইটা কেউ পারো কিনা। ওকে, এটার সাথে আমি একটা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন দেখো কাওয়াইদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ, দেখে এটাকে আনসার করতে পারো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটা ক্লো দিয়ে দিই, জাবির, জাস্ট এইটুকু একটা ক্লো দিয়ে দিলাম। দেখি কে আনসার করতে পারো। কাওয়াইদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ, কাওয়াইদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ। এটা যে পারবা, এটা যে পারবা তোমার জন্য একটা চকলেট না, তোমার জন্য ডাবল চকলেট। যাও, যে পারবা ওর ডাবল চকলেট পাবা। এই চকলেট কিন্তু সেই চকলেট না ভাইয়া, এই চকলেট কিন্তু তুমি দোকানেও পাবা না। ঠিক আছে, এই চকলেট কিন্তু দোকানেও পাবা না। গুড জান্নাত, তোমাকে থ্যাঙ্কস। এখন তোমার সায়ানাটের চকলেট, যেটা সায়ানাটের চকলেট আমি দিয়ে দিচ্ছি, আমি এটা দিয়ে দিচ্ছি জান্নাতকে, কারণ ও আনসার আগে করছে, ও আনসার আগে করছে। এই ইশরাত জাহান, আপনি ভুল আনসার করছেন, আপনি ভুল আনসার করছেন। আপনার চকলেটটা আমি আপনার চকলেট আমি সায়ানাটকে দিয়ে দিলাম। তার মানে দেখো, কাওয়াইদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ, এটা হচ্ছে রসায়ন বিষয়ের উপর লিখিত গ্রন্থ। আমি তোমাদেরকে বলেও দিলাম যে জাবির, হ্যাঁ জাবির, আচ্ছা জাবির ইবনে হায়ান কিসের জনক, রসায়ন শাস্ত্রের জনক, এটা বলেই দিলাম। তার মানে কাওয়াইদুল হান্দাসা এই গ্রন্থটা কিসের, রসায়ন শাস্ত্রের গ্রন্থ। ঠিক আছে, তারপর দেখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কি বলা হয়, এটা 100% এই কোশ্চেনটা আসবে, আমি বলেই দিচ্ছি এই কোশ্চেনটা 100% আসবে। ঠিক আছে, এটা তুমি তোমার এসএসসি পরীক্ষায় হোক, তোমার স্কুলের পরীক্ষায় হোক, তোমার টিচারের যখন হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা নেই, কোনো না কোনো একটা কোশ্চেনে যদি এই টপিক থেকে কোশ্চেন করে, তাহলে এই কোশ্চেনটা দিতে বাধ্য। এবং আমি যদি তোমার টিচার হই, তাহলে কখনো আমি তোমাকে এই কোশ্চেনটা দিতাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে কি বলা হয়, বা ওনাকে আরও একটা, এই কোশ্চেনটা এইভাবে করা যায় যে ফিক শাস্ত্রের জনককে। হ্যাঁ, কোশ্চেনটা এইভাবে করা যায় যে ফিক শাস্ত্রের জনককে, বুঝতে পারছো? এই কোশ্চেনটা কি এভাবে করা যায় যে ফিক শাস্ত্রের জনক কে। যদি কোশ্চেনটা এইভাবে আসে তাহলে তোমাদের জন্য তো খুব ইজি। এইভাবে যদি কোশ্চেন আসে তাহলে অ্যাটলিস্ট তুমি আটকাবা না, আর তোমার কখনো এই সব ইনফরমেশনে ভুল হবে না, কারণ তোমাকে কে পড়াচ্ছে। ঠিক আছে, ওকে, যারা বলতেছে সরি লেট হয়ে গেল, এখন তো কিছু করার নাই ভাইয়া, কিছু করার নাই। ওকে, যে ইনফরমেশনগুলো চলে গেছে ক্লাসটা আবার রেকর্ড করে নিও। ঠিক আছে, হয়ে যাবে। ফিকা শাস্ত্রের জনক সায়ানাট, একজন। আরও বাকিরা আনসার করো, বাকিরা খুব খুব ফাস্ট আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কি বলা হয়, ফিকা শাস্ত্রের জনক। ফিকা শাস্ত্রের জনক কাকে বলা হয়, ইমাম আবু হানিফাকে বলা হয়। এই চকলেট আমি কাউকেই দিব না, যেহেতু আনসার আমি বলে দিছি, চকলেট আমি খেয়ে নিব, এই চকোলেট আমি খেয়ে নিব, আমি কাউকে দিব না। ঠিক আছে, ওকে। তারপরে কিতাবুল মানাজি গ্রন্থের প্রণেতাকে, কিতাবুল মানাজি গ্রন্থের প্রণেতাকে, দেখি এই কোশ্চেনটা কে আনসার করতে পারে।
কিতাবুল মানাজি গ্রন্থের প্রণেতাকে। ভাইয়া চকলেট দেন। না, দিব না। তোমার চকলেট আমি দিব না, কারণ তোমার চকলেট আমি খাবো, কারণ আমি আনসার করে দিলাম। কিতাবুল মানাজি গ্রন্থের প্রণেতাকে। আচ্ছা, এটা আনসার করো। এটা যে আনসার করতে পারো তোমাকে যাও 3টা চকলেট দেবো। এখন বার্গার দিব, যাও এখন বার্গার দিব। অনেকক্ষণ চকলেট খাইছো, এত চকলেট খেলে ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে, কিতাবুল মানাজির গ্রন্থের প্রণেতাকে, এটার আনসার করো। এটার আনসার করো, দেখি পারো কিনা। কিতাবুল মানাজি গ্রন্থের প্রণেতাকে। এই কোশ্চেনের আনসার যদি পারো তাহলে তোমাকে বার্গার দিব, তুমি যাও বার্গার খাবা। সবসময় তো আর চকলেট খাওয়া যাবে না, ডায়াবেটিস হয়ে গেলে পরে সমস্যা, ক্লাস তো করতে পারবা না, তাই না? ওকে, দেখি এটার আনসার কেউ করতে পারো কিনা। এবং এইটার এই লুকে বা এই বেটা, যে বেটা এই গ্রন্থের লেখক, এই বেটা চক্ষু বিশেষজ্ঞ। দেখি এখন মনে করতে পারো কিনা। এই বেটা চক্ষু বিশেষজ্ঞ, ঠিক আছে? এ বেটা কি চক্ষু বিশেষজ্ঞ। এখন দেখো তুমি আনসার করতে পারো কিনা। এখন দেখো রিলেট করতে পারতেছো কিনা যে এই ইনফরমেশনটা কোনটার সাথে রিলেটেড। ঠিক আছে, কিতাবুল মানাজির গ্রন্থের লেখককে, গ্রন্থের লেখক বা বিশেষজ্ঞ। ওকে, গ্রন্থের লেখক হচ্ছে হাসান ইবনে হাইসাম। কেউ আনসার করতে পারো নাই। এটা আনসার কি? ঘ। 13 নম্বরের আনসার কি? ঘ। 13 নম্বর আনসার কি? ঘ। আনসার কি হবে? হাসান ইবনে হাইসাম। আনসার কি? হাসান ইবনে হাইসাম। এবং এই ব্যক্তি চক্ষু বিশেষজ্ঞ ছিল। ঠিক আছে, তারপরে লাস্ট কোশ্চেন দেখো, নাসিরউদ্দিন তুসি। নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 13D। 13D আনসার করছে কে? হিয়া মেহরিন ইনায়া। গুড। তোমাকে তো এখন আমার বার্গার দিতে হবে। ওকে, তোমার জন্য একটা বার্গার। স্নেহা মাইশা আনসার করছে 13 ক। না, মুসা আল খাওয়ারিজমি না। মুসা আল খাওয়ারিজমি তো সে অন্য শাস্ত্রের জনক ছিল। মুসা আল খাওয়ারিজম সে ছিল হচ্ছে জ্যোতির্বিদ্যা। মুসা আল খাওয়ারিজম ছিল কি? জ্যোতির্বিদ্যা। হ্যাঁ, ওকে, স্নেহা মাইশা আবার আনসার করলো 13D আনসার করছিল। প্রথম 13D, তারপর 13 ক, তারপর 13 ঘ। ওকে, তুমি যেহেতু আগে আনসার করছো 13D, তার মানে তুমি একটা বার্গার পাচ্ছ। আচ্ছা, একটা বার্গার দিয়ে দিচ্ছি, তোমরা সবাই এটা খেয়ে নেবা। ঠিক আছে, একটা বার্গার সবাই খেয়ে নেবা। এখন এটার আনসার করো, নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সবাই এটা খেয়ে নাও, একটা বার্গার। ওকে, এখন এটার আনসার করো, নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 14C। ভাইয়া এটি চিটিং। এটি চিটিং না। বলো, নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 14C। 14C। তুমি কি একাই সব কিছু, সব বার্গার, সব চকলেট তুমি তোমার ভাগে সব পড়ে যাচ্ছে? এটা তো হচ্ছে না। এই বাকির আনসার করো, বাকির আনসার করো। জানা তোরা কোথায়? বাকির আনসার করো। নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1201 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওকে, এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। 14 গো আরেকজন আনসার করছে স্নেহা মাইশা, তোমার জন্য আরেকটা বার্গার। ঠিক আছে, তোমার জন্য। ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। দুজনের জন্য একটা বার্গার। না, দুজনের জন্য দুইটাই বার্গার। ঠিক আছে, দুজনের জন্য দুইটাই বার্গার। এই বার্গার কিন্তু দোকানের বার্গার না। এই বার্গার কিন্তু স্পেশাল বার্গার। এই বার্গার কিন্তু তুমি কোথাও পাবা না। ঠিক আছে, একমাত্র আমার কাছেই পাবা। এই যে হিয়া মেহরিন ইনায়া বলছে কত? সি আনসার করছে, তার মানে রাইট আনসার করছে। এখন দুইটা বার্গার 3 জন মিলে খেতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, তারপরের কোশ্চেনটা, মদিনা সনদের মোট ধারা ছিল কয়টি? মদিনা সনদের মোট ধারা ছিল কয়টি? এই কোশ্চেনটা যে পারবা, তুমি শিওর 1 মার্ক পেয়ে গেছো অলরেডি। তুমি শিওর 1 মার্ক কমন তোমার। কেন কমন বললাম? কারণ এই কোশ্চেনটা অনেকবার আসছে ভাই, বিশ্বাস করো, এই কোশ্চেনটা অনেকবার আসছে যে মদিনা সনদের মোট ধারা ছিল কয়টি। 1 মার্ক কমন করে দিলাম তোমাদের।
ঠিক আছে, 1 মার্ক কমন করে দিলাম তোমাদের। তারপরে অনেকে বলবে যে আমার তো চান্স হয়নি, আমার তো হচ্ছে কি গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেছে। এইটার পরেও যদি কেউ বলো যে আমার গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেছে ভাই, তাহলে তোমাকে ধরে আমার মারতে হবে। আমরা সবাই তোমাকে ধরে মারবো তুমি যদি এই কোশ্চেনের আনসার যদি পরীক্ষায় না পারো। কারণ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আসার মতো, এবং এটা ইনফরমেশন আমি বলছি। মদিনা সনদের মোট ধারা ছিল কয়টি? আচ্ছা, এই কোশ্চেনটার সাথে আমরা আরেকটা কোশ্চেন এড করি। সেই কোশ্চেনটা হচ্ছে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান কয়টি বক্তব্য ছিল? প্রধান বক্তব্য কয়টি ছিল? 15 সি। অক্সিজেন সায়ানাইড, তোমার কপালে বার্গার নেই, তোমার কপালে চকোলেটও নেই, তোমার কপালে কিছুই নেই, তুমি সব হারাই ফেলছো। স্নেহা বাইশা, সায়ানাইড, তোমাদের কারো আনসারই হচ্ছে না। তোমাদের জন্য আমার বার্গার, তোমাদের জন্য আবার কোনো বার্গার কোনো কিছুই নেই। ঠিক আছে, তোমাদের জন্য বার্গার কোনো কিছুই নেই, চকোলেটও নেই। ভুল আনসার করতেছো কেন? সবাই ভুল আনসার কেন করতেছো? আচ্ছা, প্রধান বক্তব্য ছিল কয়টি? এইটার আনসার করতে দেখি কেউ পারো কিনা। এটা কিন্তু এর আগে প্রিভিয়াস আমি সলভ করে আসছি অলরেডি, একজন নূরজাহান নিশাত, এটা কোনটার আনসার করছেন? আচ্ছা, এটার আনসার করো তো। মদিনা সনদের মোট ধারা কয়টি ছিল? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এবং এটা কিন্তু অ্যাডমিশন টাইমেও কিন্তু এই কোশ্চেনটা আসে। হ্যাঁ, অ্যাডমিশন টাইমে ওই কোশ্চেনটা আসছে অনেকবার। যারা ঢাকা ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিউচারে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু এখনই একটা কোশ্চেন কমন। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কোশ্চেন এটা আসে যে মদিনা সনদের ধারা ছিল কয়টি। তোমরা অনেকেই বলতেছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে চাই। তোমাদের জন্য ভার্সিটি স্টুডেন্ট হওয়াটা তোমার জন্য খুব একটা ইজি, মানে খুব একটা কঠিন না, বিষয়টা খুব ইজি। কেন? কারণ যে সব কোশ্চেন আসে খুবই বেসিক লেভেলের কোশ্চেনগুলো আসে। একটু মনোযোগ দিয়ে তোমরা 9, 10, ইন্টার এই 4টা বছর মনোযোগ দিয়ে পড়লে, এই 4টা বছর যদি ভালো করে পড়ো, 9, 10, ইন্টার এই 4টা বছর ভালো করে পড়াশোনা করলে সত্যি তোমার বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোমার চান্স হবে অক্সফোর্ডে। এখন বলতে পারো যে আমার কেন চান্স হয়নি? কেন আমি তো ভালো করে পড়ি নাই, ফাঁকিবাজি করছি। না, আমি ফাঁকিবাজি কোনোটাই করিনি। তোমাদেরকে যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এসএসসি এইচএসসি ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, খুব ভালো রেজাল্ট করতে পারবা। ইভেন আমার কিন্তু এসএসসি এইচএসসি দুইটাতে গোল্ডেন এ প্লাস ছিল, দুইটাতে ট্যালেন্ট পুল স্কলারশিপ ছিল, এবং সরকার আমাকে টাকা দিতে সরকারের টাকা শেষ হয়ে গেছে, এত বৃত্তি দিছে, বুঝো নাই? তো এই জন্য তোমরা যদি, আমার টার্গেট তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়াইতে হবে। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তোমার কাজ শুধু পড়াশোনা করে, তোমাকে গোল্ডেন এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার। কি পড়তে হবে, কোনটা কমন আসবে, এই দায়িত্ব আমার। তুমি জাস্ট ইচ্ছা পোষণ করো যে আমি গোল্ডেন এ প্লাস পাইতে চাই, আমি জাস্ট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হইতে চাই, আমি একটা ভালো কলেজে, অনেকে নটর ডেম কলেজে পড়াশোনা করতে চাইবা, বাট তুমি এখন পড়াশোনা করবে না, তাহলে তোমার দ্বারা তো কিছুই হবে না, তাই না? এখন থেকে ফোকাসড হও, তোমার গোল ঠিক করো, তারপর সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। তোমাকে গোল্ডেন এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? ওকে, চলো এখন আবার আমরা কোশ্চেনের দিকে ফিরে আসি। মদিনা সনদের মোট ধারা ছিল কয়টি? এটা আনসার কি করতে পারছো? সবাই আনসার করতেছো 3টি। এটা কি আনসার করলো একজন 47, হিয়া মেহরিন ইনায় আনসার করলো হচ্ছে 7 গ, নূরজাহান নিশাত 15 গ, মিফতাহুল জান্নাত 15 47। কেন সবাই 47 কেন আনসার করতেছে? সবাই 47 আনসার করতেছো, তোমাদের আনসার তো এখন বলবো না। তাহলে এটা আনসার কি? সবাই মাথা খাটাও, চিন্তা করো কোশ্চেন কি। সবার আনসার কিন্তু হচ্ছে না।
মাথা চিন্তা করে অ্যান্সার করো। আচ্ছা আরও একটা কোশ্চেন করি, যেটা আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কর্ম কোনটি? আরবি সাহিত্যের শ্রেষ্ঠ কর্ম কোনটি? এই কোশ্চেনটি তো অলরেডি আমরা সলভ করে আসছি, ঠিক আছে? এই কোশ্চেনটা অলরেডি আমরা সলভ করে আসছি। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি? হ্যাঁ, দেখো আমরা এর আগে কোশ্চেনটা সলভ করে আসছি। তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি? একজন বলতেছে এটাই হবে স্যার। কনফিডেন্স তো অনেক। ভাইয়া এটাই তো বইয়ে আছে আমার সামনে। আরেকজন বই সামনে নিয়ে আনসার করতেছো। এই এত বড় ফাঁকিবাজটা কে? এই ফাঁকিবাজকে চিনে রাখো। এই অক্সিজেন সায়োনাইড, ও হচ্ছে বই দেখে দেখে আনসার করছে। তার মানে তোমাকে আমার আর কোনো ধরনের চকোলেট, তারপর তোমাকে বার্গার দেওয়াটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে বার্গার দেওয়া যাবে না, তোমাকে চকলেট দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। ও বই দেখে দেখে আনসার করতেছে। ওকে, দেখো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। হ্যাঁ, অনেক তর্ক বিতর্ক আছে। দেখো মদিনা সনদের যে তোমার ধারা, মোট ধারা কয়টি, এটা নিয়ে কোথাও কোথাও আছে 47টি, কোথাও আছে কি 47টি, কোথাও আছে 48টি, এবং কোনো বইয়ে আছে 52টি। কোনো বইয়ে আছে কি 52টি। দেশের প্রচলিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক যেসব বই আছে, ওই সব বইয়েও কোথাও 48 আনসার করা, কোথাও 47 আনসার করা, কোথাও 52 আনসার করা, ঠিক আছে? বুঝতে পারছো? কোথাও 52 আনসার করা, কোথাও 47 আনসার করা, কোথাও 48 আনসার করা। এই জন্য তোমাদের আনসার করতে হবে কি, যদি কোনো বইয়ে যদি 47 আনসার থাকে, ধরো তোমাদের টেক্সট বইয়ে যদি 47 আনসার থাকে, তাহলে 47 হবে উত্তর। যদি কোনো বইয়ে বিভিন্ন গাইডে যদি 48 আনসার হয়ে থাকে, তাহলে 48 হবে। এখন তোমাকে দেখতে হবে বাট আমি জানি আনসার হবে 48, আমার মতে আনসার 48, যদিও বইয়ে দেওয়া 47, বইয়ে দেওয়া কি 47, বাট আমি জানি 48। ওকে, এখন তোমাদের এসএসসি বইয়ে যেহেতু দেওয়া 47টি, তার মানে আনসার হবে কি 47। আনসার কি 47। তো সামিনাট সহ তারপর যাদের আনসার 15 গ ছিল 47, তোমাদের আনসার হবে রাইট। তোমাদের আনসার কি রাইট, ঠিক আছে? এখন সবাইকে আমার বার্গার দেওয়া সম্ভব না, আমার স্টক খালি হয়ে গেছে, আমি অলরেডি। আরেকজন বলছিল 48, মুমতাহিন হোসেন শাফি, আপনার আনসারটা ভুল। আই এম সরি, আপনি বার্গার পাচ্ছেন না, আপনি চকলেটও পাচ্ছেন না। ওকে, এখন দেখো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখন থেকে আমাদেরকে পড়াশোনা সিরিয়াস হতে হবে। আর এখন তোমরা সবাই চাও কি যে গোল্ডেন এ প্লাস পেতে হবে। তোমাদের সবারই একটা টার্গেট কি এখন এসএসসিতে তোমরা তো সবাই হচ্ছে ধরো যে পুরা 10 মাস এর পিছনে ঘুরে আমরা কি করছি, সময় নষ্ট করে ফেলছি। এখন হচ্ছে পড়াশোনার দিকে ফোকাস। এখন বন্ধুর দিকে যখন তাকাও, তখন দেখো যে বন্ধুর সব সিলেবাস শেষ, ঠিক আছে? বন্ধুর দিকে তাকায় দেখো যে বন্ধুর সিলেবাস শেষ। এখন তো টেনশনে পড়ে গেছো যে কিভাবে তুমি ভালো করবা, তুমি কিভাবে এসএসসিতে এ প্লাস পাবা। আর এসএসসিতে যদি ভালো রেজাল্ট করতে না পারো, জিন্দিগিতে করতে পারবা না। এইচএসসিতে ভালো রেজাল্ট করা কি একটু টাফ। সো এসএসসিতে যেহেতু ভালো রেজাল্ট করতে পারো, 5 পাইতে পারো, তখন কিন্তু তোমার ইউনিভার্সিটি এক্সামগুলোতে এটা থেকে একটা মার্ক পাবা। তারপরে ধরো যে হচ্ছে তোমার যদি হচ্ছে ইয়েতে আনসার করতে, কি বলে, বিভিন্ন যে কলেজগুলো আছে, নটর ডেম কলেজ থেকে ধরো, তারপর হলি ক্রস থেকে ধরো, ভিকারুননিসা কলেজগুলোতে ভর্তি হতে গেলে কিন্তু তোমার এসএসসি এইচএসসিতে ভালো একটা মার্ক থাকা লাগে। বিশেষ করে এসএসসিতে ভালো একটা মার্ক থাকা লাগে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই জন্য তোমাদের জন্য দেখো, তোমাদেরকে অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করানোর দায়িত্বটা কি আমাদের। ভালো রেজাল্ট করার দায়িত্বটা কি আমাদের। এই জন্য তোমাদের জন্য দেখো,
তোমাদের সবার জন্য আমরা নিয়ে আসি এসিসি বুস্টার কোর্স। এই বুস্টার কোর্সে দেখো, এই বুস্টার কোর্সে তোমরা যখন এটা দেখো, তোমরা হচ্ছে সবাই এডুকেশনে যাবা, এডুকেশনে যাওয়ার পরে যে হোম, হ্যাঁ এডুকেশন হোম পেজে যাবা। এডুকেশন হোম পেজে যাওয়ার পর একটু স্ক্রল করবা, হ্যাঁ একটু স্ক্রল করবা। স্ক্রল করার পরেই দেখতেছো একদম নিচে দেখো, একদম নিচে এডুকেশনের পেজে যাবা। পেজে যাওয়ার পরে হোম এডুকেশনে যাবা। হোম এডুকেশনে যাওয়ার পরে তারপরেই তোমরা দেখবা তোমাদের জন্য আমাদের এসিসির বিভিন্ন কোর্স আমরা নিয়ে আসি। এসিসি এডমিশন সব কিছু কোর্সে আছে তোমাদের। যেহেতু তোমরা এখন এসিসিতে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এসিসির কোর্সে যাবা। কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল। হ্যাঁ তোমরা আমাদের টিচার প্যানেল দেখছো। তো এসিসিতে এখানে যাওয়ার পরে যেহেতু আমার এটা লগ ইন করা, এই জন্য এভাবে দেখাচ্ছে। আচ্ছা এই যে এখানে যাওয়ার পর দেখবা আজকের ফ্রি লাইভ ক্লাস সকল কোর্স। তারপর কোথায় যাবা? সকল কোর্সে যাবা। সকল কোর্সে যাওয়ার পরে এই যে ম্যারাথন কোর্স, আচ্ছা তারপরে আমাদের এসএসসির কোর্সে যাবা তোমরা। হ্যাঁ আমাদের এসএসসি কোর্সে যাবা। এসএসসি কোর্সে যাওয়ার পরে যে কোর্সে ভর্তি হয়, হ্যাঁ কোর্সে ভর্তি হয়ে প্রেস করবা। কোর্সে ভর্তি হওয়ার পরে, আচ্ছা এটা না, এটা আমাদের কোর্স না। কোর্সে ভর্তি হবা। কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি যখন কোর্সের ভিতর যাবা তখন দেখবা যে বড় বড় ফেমাস টিচাররা তোমার ক্লাস নিচ্ছে, এবং তোমার যে ক্লাস নিবে এই ক্লাস, তোমার যে টপিকের উপর ক্লাস নেওয়া হবে এই টপিকের ক্লাস এর থেকে বেস্ট আরও ভালো ওয়েতে অন্য কেউ পড়াতে পারবে না। যেসব টিচাররা, যেসব মেন্টররা আমাদের এখানে আছে, ঠিক আছে, দে অল আর দ্য বেস্ট মেন্টর ইউ উইল হ্যাভ সিন। ইউ উইল সি দ্যাট অল আর দ্য মেন্টরস দে আর বেস্ট, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো তোমরা খুব দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, এবং প্রত্যেকটা ক্লাস আমরা এই যে এখন যেভাবে ক্লাস করাচ্ছি আমরা ঠিক সেভাবে তোমাদের জন্য আমরা একদম মেন্টররা সব কিছু নিয়ে প্যাকেজ করে নিয়ে আসবে, তোমাকে বলবে তুমি এটা খেয়ে ফেলো, আর পরীক্ষার দিন গিয়ে দেখবা যে সব তোমার কমন আনসার করবা আর ভালো রেজাল্ট করে ফেলবা, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করতেছি। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসগুলোতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।